অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল কোশ্চেন পুরোটা কমপ্লিট করেছি। তো আমরা মডেল কোশ্চেন পুরোটা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা তোমাদের এই সেকেন্ড ইউনিট এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা 3টে চ্যাপ্টার তুলে ধরেছি: পদার্থ, গঠন ও ধর্ম, কার্য, ক্ষমতা, শক্তি ও মোলার ধারণা। এই 3টে চ্যাপ্টার নিয়ে আমরা সলিউশনগুলো দেখে নেব। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসের দিকে যাই। তার আগে একবার বলে দিই রুটিনটা: ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র এবং 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হয়, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ঠিক এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে যুক্ত হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আর একটা কথা, তোমরা একটা ব্যাকগ্রাউন্ডে মোটামুটি একটা সাউন্ড পাচ্ছ। আজকে তোমরা জানো যে মনসা পূজা, তার সাথে পূর্ণিমা। তো বাড়ির পাশেই পূজা হচ্ছে, আমার বাড়িতেও পূজা রয়েছে। তো সেই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। তাহলে এবারে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো আমরা প্রথমত পদার্থের গঠন আর ধর্ম এই চ্যাপ্টারটিকে দেখে নেব। তো তোমরা অবশ্যই জানো যে এখানে এমসিকিউ বা শর্ট কোশ্চেনের যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটার সুন্দরভাবে অ্যান্সার দেওয়া রয়েছে, তাই এগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না। যেগুলো অ্যান্সার দেওয়া নেই সেগুলো আমরা একটু দেখে নেব। ওকে, তো প্রথমত 4-এর দাগ পর্যন্ত 1 নম্বরের কোশ্চেন ছিল। 5-এর দাগ থেকে শুরু করে 1-এর দাগের কোশ্চেনটি বলছে, স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন 3টি বিষয়ের ওপর নির্ভরশীল ও কিভাবে। তো প্রথমত আমরা একটু দেখে নিই কীভাবে নির্ভর করবে। তো তার ব্যাখ্যাটা ঠিক এইখান থেকে নেক্সট পেজ দেওয়া রয়েছে এই পর্যন্ত। আর কোন 3টি বিষয়ের ওপর নির্ভর করবে, এই যে এই 3টি বিষয়ের ওপর নির্ভর করবে। চাপ হচ্ছে পি, এই চাপ পি, গভীরতা, ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ, এই 3টি বিষয়ের ওপর নির্ভর করবে। এবং কিভাবে নির্ভর করবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা হিসাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। ওকে, নেক্সট এখন পরবর্তী কোশ্চেন যাচ্ছি। আর্কিমিডিসের সূত্রগুলো সূত্রটি উল্লেখ করো। তো আর্কিমিডিসের নীতি দেওয়া হয়েছে, বলছে কোনো বস্তুকে স্থির প্রবাহিতে যেমন তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে বলছে তরলের ওজনজনিত বল এবং প্লবতাজনিত বল। প্লাস্টিকের বলের ওজন যা নিচের দিকে ক্রিয়াশীল হয় প্লাস্টিকের বলটিকে জলে ডুবতে সাহায্য করে। এই প্লবতাজনিত বলের কারণে কিভাবে ভেসে থাকে, বলছে এর মান বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সঙ্গে সমান হয়, যেটা আমরা একটু আগে আর্কিমিডিসের নীতিতেই জেনেছি। এবং উপর দিকে ক্রিয়া করায় বস্তুকে জলের উপরে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এক্ষেত্রেও প্লাস্টিকের বলটি ফাঁপা হওয়ায় বলের ওজন এর মান প্লবতা বল অপেক্ষা কম, তাই ওই প্লাস্টিকের বলটি জলের মধ্যে ভেসে থাকে। নেক্সট পরে বলছে উৎসাহিত চাপের সাহায্য নিয়ে কি কি কাজ করা যেতে পারে। তো উৎসাহিত চাপের সাহায্যে বিভিন্ন কাজ করা যায়, যেমন বলছে সাইফন ক্রিয়ার সাহায্যে স্থির অবস্থায় থাকা একটা পাত্রের তরলকে অন্য একটা নিচু পাত্রে তরলটিকে স্থানান্তরিত করা।
তারপরে দ্বিতীয়ত বলছে ঊর্ধ্বস্থৈতিক চাপের জন্য জলের সমোচ্চশীলতা ধর্ম দেখা যায় এবং জলের এই ধর্মকে কাজে লাগিয়ে শহরাঞ্চলে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়, যেটা আমরা আমাদের নিজেদের বাড়িতেও দেখি, ছাদের ওপরে জলের ট্রাঙ্ক রয়েছে, নিচ পর্যন্ত জল চলে আসে। এটাই। নেক্সট বলছে বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্থৈতিক চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। এই ধর্মকে কাজে লাগিয়ে ব্যারোমিটার তৈরি হয় এবং তার সাহায্যে বিভিন্ন কাজ করা সম্ভব হয়ে থাকে। তো এই সব কয়েকটা পয়েন্ট রয়েছে, দেখতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে 1 কেজি ভরের একটি নিরেট লোহার বলকে জলে ফেলে দিলে তা ডুবে যায়, কিন্তু ওই বলটিকে গলিয়ে তা দিয়ে তৈরি একটি কড়াই জলে ভাসে কেন? যেটা আমরা প্রথমেই পড়ে এসেছি যে আর্কিমিডিসের নীতি, এবং তার সঙ্গে ওই প্লাস্টিকের বল জলে ভাসে কেন? কারণ এখানে 1 কেজি লোহা তার আয়তনের সাপেক্ষে তার ভর বেশি, আর যখন ওটাকে একটা বড় কড়াতে পরিণত করে দেব তখন তোর আয়তন বেড়ে যায়, তাই সেটি জলে ভাসতে থাকে। খুব সুন্দরভাবে ছোট্ট করে নোটটা তোমাদের জন্য তুলে ধরেছি, দেখে নিও। তো অনুরূপ প্রশ্নতে বলছে লোহার পেরেক জলে ডুবে যায়, কিন্তু ভারী জাহাজ জলে ভাসে কিভাবে? একই ব্যাপার, লোহার পেরেকের আয়তনের সাপেক্ষে তার ভর বেশি এবং এই ভারী জাহাজ তার আয়তনের সাপেক্ষে তার ভর কম। ওকে, তো সেটাই সুন্দরভাবে দেওয়া হয়েছে। এবং প্লাবতা বল একটা রয়েছে যেটা ঊর্ধ্বমুখে ক্রিয়া করে, এবং এখানে বাকি টাইপিংটা এখানে তুলে ধরেছি, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো 9.8 × 10⁻11 ডাইন সেন্টিমিটার স্কোয়ার। এই ডাইন সেন্টিমিটার স্কোয়ার বলতে যে কোনো ধাতু, এখানে পিতলকে উল্লেখ করা হয়েছে, কারণ কেন? এটা হচ্ছে পিতলের ইয়ং গুণাঙ্ক। যেহেতু এখানে কোনো পিতল বলেনি, শুধু ধাতু বলেছে, তাই তোমরা এখানে শুধু ধাতু লিখতে পারো, যে ধাতুর ইয়ং গুণাঙ্ক এত বলতে বোঝায় যে সেই ধাতুকে সেন্টিমিটার দেওয়া রয়েছে, মানে 1 সেন্টিমিটার বিকৃতি করতে এই 9.8 × 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে এর অর্থ। নেক্সট পরবর্তী প্রশ্ন, তো আমরা আরেকটা এখানে একটা কথা বলে যাই, এরকম কোশ্চেন পরীক্ষাতে দেখতে পাবে, তো মানটা হয়তো আলাদা দেওয়া থাকবে কিন্তু উত্তরটা প্রায় সেম আসবে, শুধু নাম এবং এককটাকে দেখেই উত্তর লেখা সম্ভব। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, যে শক্তির ক্রিয়া, কার্য ও ক্ষমতা ও শক্তি থেকে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে, যেখানে শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়াই রয়েছে। আমি আর নতুন করে কিছু করাচ্ছি না, তোমাদের টাইম নষ্ট হবে বেকার। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা চলে এলাম, যে কোনো বস্তুর ভর m ও গতিশক্তি e হলে প্রমাণ করো বস্তুটির ভরবেগ হলো 2m e⁻, মানে পাওয়ারের ওপরে হাফ। ওকে, তো এখানে আমরা এই রুটের পরিবর্তে উপরে 1/2 লিখতে পারি। ওকে, তো ইউ বেগে গতিশীল m ভর বিশিষ্ট বস্তুর ভরবেগ হচ্ছে p, আর p সমান আমরা কি জানি? ভরবেগ। এই যে ভর ইন্টু বেগ, তো ওটাই করা হচ্ছে, ভরের হচ্ছে m আর বেগের হচ্ছে ইউ। বেগের ইউর পরিবর্তে কোনো কোনো বইয়ে ভিও দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো আমরা গতিশক্তির একটা সূত্র জানি যে ই সমান হাফ m ইউ স্কোয়ার। তো আমরা এই এমকে উপর নিচে গুণ করে পাই, তাই উপর নিচে গুণ করতে m স্কোয়ার হয়ে গিয়েছে আর নিচে m হয়ে গিয়েছে। তো এই এম ইউ সমান আমরা কি পড়েছিলাম এখানে? এই যে এম ইউ সমান পি, তাই আমরা এম ইউ এর পরিবর্তে পি লিখেছি, আর দুজনের মাথাতে যেহেতু স্কোয়ার ছিল আমরা স্কোয়ারটাকে তুলে ধরেছি, আর নিচে এই 2m।
ওকে, তো 2m-কে অপোজিটে নিয়ে গিয়েছি, এর সঙ্গে গুণ করেছি, যেহেতু পি এর মানটিকে নির্ণয় করতে হবে ওটাকে আমরা রুট ওভার হিসাবে নিয়েছি, আর রুট ওভারকে তুলে দিলে আমরা 2m e⁻⁻½ পেয়ে যাব। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে স্মল এম এবং ক্যাপিটাল এম। বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? তো আমরা প্রথমত স্মল ভর বিশিষ্ট মানে এটা হালকা বস্তুর গতিশক্তিটা আমরা প্রথমত নির্ণয় করে নিয়েছি। ভি হচ্ছে যেটা বেগ, আর এর ভরবেগ হয়ে যাবে এমভি। ওকে, এখন এই হালকা বস্তুটার জন্য ই মানে আমরা যেটা গতিশক্তি বলে থাকি E ½mv²। তো ওটাকে সমাধান করতে আমরা এখনই একটা সমাধান করে এলাম যে কি p²/2m। এটা কিভাবে হবে সেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। এই যে এখানে এটা 1 মিনিট একটু রাফ করে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ওকে, এই যে p²/2m এই পর্যন্ত ওখানে সেম করা হয়েছে। ঠিক একই রকমের আমরা তাহলে এখান থেকে আমরা E1 সমান পেয়ে গেলাম কি, যে E1 সমান p²/2m। ওকে, ঠিক একই রকমের একই সমীকরণ E2 এর জন্য আমরা পেয়ে যাব কি p²/2 ক্যাপিটাল এম হবে, কারণ হচ্ছে ভারী বস্তুর জন্য এম। ওকে, এবার এখানে যদি আমরা E1 এবং E2-কে দেখি, E1 সমান E2-কে দেখলে আমরা এখানে কি পেয়ে যাব, E1 হচ্ছে p²/2m, এদিকে আমরা পেয়ে যাব p²/2m। তো এখানে বলেছে বস্তুটির ভরবেগ সমান, তাই আমরা এই ভরবেগ কি পি ধরেছিলাম, পি কেটে দিলাম তো সমান তো, আর এদিকে 2 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 1/m, এদিকে থাকলো 1/M। তাহলে এই 1/mটা কার মান হলো, এই যে E1 এর মান হয়েছে, এবং 1/M এটা হচ্ছে E2 এর মান। স্মল এম হচ্ছে E1 এর মান এবং ক্যাপিটাল এম E2 এর মান। তো ওটাই দেখো এখানে করা হয়েছে, এই যে দেখছো। ওকে, এই পর্যন্ত বোঝা গিয়েছে। তো E1 এবং E2-কে সমতুল্য করলে ক্যাপিটাল এম এবং স্মল এম চলে আসবে। তো এখান থেকেই আমরা বলতে পারি যে কি, যে E1 > E2। ওকে, তাহলে এখান থেকেই আমরা যেহেতু বলতে পারি ক্যাপিটাল এম স্মল এম, তো ওটা থেকেই আমরা বলা যায় যে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে, যে প্রদত্ত প্রতিটির একটি করে উদাহরণ দাও। অভিকর্ষজ বল দ্বারা কার্য করেছে। তো অভিকর্ষজ বল দ্বারা কার্য করেছে দুটো উদাহরণ দেওয়া হলো, দেখে নিও। অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করেছে, এই যে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করেছে 1, 2 দুটো উদাহরণ রয়েছে। নেক্সট ওর সঙ্গে বলেছে বস্তুর সরণ ঘটলেও অভিকর্ষজ বল কোনো কাজ করছে না। তো এখানে আমরা এই যে যাকে আমরা কার্যহীন বল বলে থাকি, যার উদাহরণ বলছে সূর্যের চারপাশে পৃথিবী আবর্তন বা পৃথিবীর চারপাশে চাঁদের আবর্তন, এটা হয়ে যাবে উদাহরণ আকারে। এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, যে কোনো ব্যক্তি হাতে একটি স্যুটকেস ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক তল বরাবর হেঁটে গেলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকার্যের মান কত হবে, ব্যাখ্যা করো। এই যে বলেছে ওজন ও সরণের অভিমুখ পরস্পর লম্ব হয়। এছাড়াও কোনো ব্যক্তি যদি অনুভূমিক তল বরাবর হেঁটে যায় তবে প্রযুক্ত বল অর্থাৎ অভিকর্ষজ বলের অভিমুখ ও ব্যক্তির সরণের অভিমুখ পরস্পর লম্বভাবে কাজ করে। তাই
কোনো কার্য হয় না। তাহলে কার্য এখানে শূন্য হবে। আর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা এই যে করা হলো। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 1 কেজি ভরের একটি বস্তু 1 মিটার সেকেন্ড ইনভার্স বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। তো আমাদের প্রশ্নের মধ্যে m সমান দেওয়া রয়েছে 1 কেজি ভর, আর v সমান দেওয়া রয়েছে 1 মিটার সেকেন্ড ইনভার্স। গতিশক্তি ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান 1 আর ভি এর মান দেওয়া রয়েছে 1 স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাব কি 1/2। ওকে, তো 1/2কে আমরা লিখতে পারি 0.5। এত কার্যর শক্তি, গতিশক্তি বলেছে, যার একক হয়ে যাবে জুল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে আমরা এখন চলে এলাম। 2 দাগের প্রশ্নতে কি বলছে একটু দেখে নিই। একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করে। 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। তো প্রশ্নের মধ্যে m সমান বলা রয়েছে 100 গ্রাম, তারপরে বলেছে 500 মিটার উচ্চতা, এই সমান বলেছে 500 মিটার, 3 সেকেন্ড পরে। তাহলে আমরা করতে পারি t সমান 3 সেকেন্ড। আর যেহেতু উঁচুতে তোলা হয়েছে, এইচের সঙ্গে সঙ্গে একটা জি থাকবে, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমাদের বলেছে গতিশক্তি কত। গতিশক্তি ই কে সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা একটা গতিশক্তির সমীকরণ জানি, যে আমরা জানি গতিশক্তি মানে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো এখানে আমাদের এম এর মান দেওয়া রয়েছে কিন্তু ভি এর মান দেওয়া নেই, তাহলে ভি এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি ভি সমান জি বা জিটি। তো জি এর মান নিয়েছি 9.8। ওকে, টি এর মান কত, সেটা হচ্ছে 3 সেকেন্ড। তো আমরা এখানে পাচ্ছি পয়েন্ট তুলে দিলে 10, বা পয়েন্ট না তুলেই আমরা এটা সরাসরি ছোট গুণ আছে করে নিতে পারি। তো এটা গুণ করলে আমরা পেয়ে যাব 29.4। ওকে, তো এখানে আমরা হাফ দিয়ে দিই। তো এম এর মান এখানে দেখো 100 গ্রামে দেওয়া রয়েছে, তো একে গ্রাম থেকে কেজিতে নিয়ে যাওয়ার জন্য আমরা একে 1000 দিয়ে গুণ করব। ওকে, 100/1000, দুটো শূন্য কেটে গেল, থাকলো 1/10 সমান আমরা করতে পারি 0.1 কেজি। ওকে, তাহলে আমরা এম এর পরিবর্তে 0.1 বসিয়ে দিলাম, আর ভি এর মান 29.4 ইন্টু স্কোয়ার আছে, তাই আমরা এটা দুবার লিখে দিলাম 29.4। তো পয়েন্ট তুললে আমরা নিচে 10 পাচ্ছি, এখানে পয়েন্ট তুললে নিচে 10, এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 10। তো এবারে কাটাকাটি করব, 2 একে 2, 2 একে 2, 2 4 8, 2 7 14, আবারও 2 দিয়ে যাবে, 2 5 10, এদিকে দিলে 2 একে 2, বা আমরা এটা কাটছি না। ওকে, এটা রেখে দিই, যেহেতু নিচে শূন্য রয়েছে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ওকে, এবারে 147 সঙ্গে 294 গুণ করলে আমরা পেয়ে যাব 43218। আমি কিন্তু আগে থেকে গুণ করে রেখেছিলাম, আর একটা সিম্পল গুণ আছে, তোমরাও পেরে যাবে। নিচে দেখো 1 2 3,
একের পিঠে মানে 3টে 10 রয়েছে, গুণ করলে একের পিঠে 3টে শূন্য পাবো। তাহলে আমরা উল্টো দিক থেকে 3টে সংখ্যার পরে 1 2 3 3টে সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দেবো। ঠিক আছে, এত জুল, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, আমরা মোলার ধারণা যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে চলে এসেছি। তো এখানেও একই রকমের শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, তাই এটা নিয়ে আর বিশেষ কিছু আলোচনা করছি না। তো পরবর্তী 4 দাগের 1 কোশ্চেনে চলে এলাম, যে পারমাণবিক ভর একক বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। তো পারমাণবিক ভর একক কাকে বলে দেওয়া রয়েছে, যে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর 1/12 অংশকে পারমাণবিক ভর একক মানে ইউ বলা হয়। আর সেটি ব্যাখ্যা করতে বলছে, মানে তোমরা এটি ব্যাখ্যা হিসাবে একটু প্রথম থেকে করতে পারো, কারণ প্রথম থেকে করলে ভালো হয়। ওকে, তো প্রথম থেকে করে নিও। আর হচ্ছে ব্যাখ্যা হিসাবে তোমাদের এখান থেকে এই পর্যন্ত দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে একটা ম্যাথমেটিক্যাল দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। তো এটা আর বুঝিয়ে সময় নষ্ট করছি না, যেহেতু আমরা এগুলো থিওরি ক্লাসে জেনে এসেছি। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, যে কার্বন 12 সমান 12.0000 না ধরে যদি 24.0000 ধরা হতো, তাহলে অন্যান্য মৌলের পারমাণবিক গুরুত্ব পরিবর্তন হতো কিনা ব্যাখ্যা করো। অবশ্যই পরিবর্তন হবে। তো কিভাবে পরিবর্তন হবে সেটা তোমাদের খুব সুন্দরভাবে একটা নোট তুলে দিয়েছি, তোমরা দেখতে পারো। ওকে, যখন কার্বন 12 ছিল 12 স্কেলের অনুসারে আমরা এরকম করেছি। ওকে, 24 স্কেলের অনুসারে আমরা কি করতে পারি, যে কার্বন 12 যা রয়েছে তার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। তো আমরা ঠিক এভাবেই অক্সিজেনের আমরা 16 জানি, তো যেহেতু 2 গুণ করতে হবে, 16-র সঙ্গে 2 গুণ করে হয়ে যাচ্ছে 32, অবশ্যই তার মান পরিবর্তন হবে। এই কার্বন 12 এর পরিবর্তে 24 ধরলে যা হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোনো একটি জৈব যৌগের নমুনায় ভর হিসাবে 0.096% সালফার আছে। ওই যৌগটির ন্যূনতম গ্রাম আণবিক ভর কত হতে পারে তা নির্ণয় করো। এটা হচ্ছে সালফার এস। তো আমরা এখানে একটা পার্সেন্টেজ বলেছি, এই পার্সেন্টেজ কথাটির অর্থ কি, যে 100% বা 100 গ্রামের মধ্যে 100 গ্রাম যেটা আমাদের দেওয়া রয়েছে, 100 গ্রাম জৈব যৌগের মধ্যে সালফার, যার জন্য আমরা এস লিখে দিচ্ছি, সালফার আছে, সমান কি, এই পয়েন্টটা বলছে 0.096% থাকার জন্য নিচে আমরা 100 দিলাম। যেহেতু 100 গ্রামের জন্য নির্ণয় করছি, তার সঙ্গে 100 গুণ করলাম, তো 100 কেটে গেল, আমাদের পড়ে থাকার মধ্যে থাকলো 0.096। ওকে, এবারে আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে, একটু দেখে নিই, যে এই যৌগটির ন্যূনতম গ্রাম আণবিক ভর কত আসে সেটা নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা এখানে লিখতে পারি যে জৈব যৌগের গ্রাম আণবিক ভর বা ভরের মধ্যে কমপক্ষে 32 গ্রাম সালফার আছে। ওকে, তাহলে আমাদের একটু নতুন পেজে করে নিচ্ছি। তাহলে আমরা কত নির্ণয় করব, যেটা আমরা ক্যালকুলেশন করেছিলাম, 0.096 গ্রাম সালফার উপস্থিত আছে কতর মধ্যে, সেখানে করেছিলাম 100 গ্রামে নির্ণয় করেছিলাম, যে এত নির্ণয় হয়েছিল, তো সেটাকেই আমরা এখানে উল্টে লিখছি, 100 গ্রাম জৈব যৌগ আছে।
তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে যে 32 গ্রাম, মানে এস সমান বলে দিয়েছে 32, তাহলে 32 গ্রামের জন্য নির্ণয় করতে হবে। তো 32 গ্রাম সালফার উপস্থিত আছে কত গ্রাম জৈব যৌগে, যার আণবিক ভরটি নির্ণয় করতে হবে। 0.0 ভর 0.096 ইন্টু 32, পয়েন্ট তুলে দিলে আমরা উপরে 1000 পেয়ে যাব, কারণ দশমিকের পরে 3টি সংখ্যা ছিল। তো একে 32কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে চলে যাচ্ছে 3 2 6, 3 3 9। ওকে, তো এবারে আমরা একের পিঠে এদিকে 3টে এদিকে 2টো, তাহলে 5টা শূন্য বসিয়ে দিলাম বাই 3। তো একে যদি আমরা ক্যালকুলেশান করি পেয়ে যাব 5টা 3 দশমিক 3 3 করে চলতে থাকবে এত গ্রাম। তো একে আমরা আরও একভাবে লিখতে পারি যে 33.333 পয়েন্টকে দেখো 3টে সংখ্যা এগিয়ে দিয়েছি, তাই আমরা 10-এর মাথায় 3 গুণ করে দিলাম এত গ্রাম। এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে কি বলেছে একটু দেখে নেব যে হাইড্রোজেন পার অক্সাইডের বিয়োজনে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 6.8 গ্রাম হাইড্রোজেন পার অক্সিজেনের সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় তার ভর এবং এসটিপিতে তার আয়তন কত। এখানে দুটো অ্যান্সার চেয়েছে, যে তার ভর এবং আয়তন। আমরা প্রথমত ভরটিকে নির্ণয় করে নেব। বলেছে হাইড্রোজেন পার অক্সাইডের সংকেত হয় H2O2, তাকে বিয়োজন করলে বলছে জল উৎপন্ন হয়, জলের সংকেত H2O, তার সঙ্গে বলছে অক্সিজেন উৎপন্ন হবে, অক্সিজেন দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন বিক্রিয়াটিকে ব্যালেন্স করার জন্য H2O2-র সামনে 2 দিলাম এবং H2O এর সামনে 2 দিলাম, এবারে ব্যালেন্স হয়ে গেল। তো ব্যালেন্স কিভাবে করতে হয় সেটা আর তোমাদের আশা করি বোঝানোর দরকার নেই, একেবারে নিচু ক্লাসে জেনে এসেছো। ওকে, আর যদি কেউ না জানো তাহলে ইউটিউবে সার্চ করে নেবে যে বিক্রিয়ার সমতা বিধান বা বিক্রিয়ার ব্যালেন্স কিভাবে করতে হয়। ওকে, তাহলে এখানে আমরা 2 পেলাম, এইচের মান 1, দুটো এইচ রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর মান 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। এখন আমরা যদি এটা ক্যালকুলেশান করি 2 একে 2 প্লাস 16 দুগুণে 32, তাহলে 2 ইন্টু 32-এর সঙ্গে 2 যোগ করলে আমরা পাচ্ছি 34, 34 ইন্টু 2 সমান 68 এত গ্রাম। এটা হচ্ছে H2O2-র আণবিক ভর নির্ণয় হয়ে গেল। এখন বলছে যে কতটা পরিমাণ, যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয়। তো অক্সিজেন সম্পূর্ণ বিয়োজিত হলে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, তো গ্যাস কোনটা উৎপন্ন করবে? অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে এই অক্সিজেনের আমরা আণবিক ভরটা নির্ণয় করে নেব। ও এর জন্য 16 হয় আর 2টি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম 32। ওকে, এখন নেক্সট পেজে একটু ভাষা দিয়ে লিখে নেব যে 68 গ্রাম H2O2 থেকে 32 গ্রাম O2 পাওয়া যায়। ওকে, তো এখানে একটু বুঝিয়ে দিচ্ছি যে 68 গ্রাম H2O2 থেকে 32 গ্রাম O2 পাওয়া যায়। তো এই জিনিসটাই আমরা এখানে ভাষা দিয়ে লিখেছি। তাহলে প্রশ্নের মধ্যে বলেছে 6.8 গ্রাম H2O2 থেকে কতটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তো 3.2 বাই এদিকে 68 গুণিতক 6.8, পয়েন্ট তুলে দিলে নিচে 10, এদিকের পয়েন্ট তুলে দিলে নিচেও 10 হয়ে যাবে। 68 কেটে গেল, সমান পাচ্ছি 32, নিচে দুটো শূন্য, তাহলে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম। ওকে, এত শূন্য, এটি হচ্ছে আমাদের এত গ্রাম। এটি হচ্ছে একটা উত্তর হলো। ওকে, নেক্সট আরেকটা উত্তর বলেছে যে কত লিটার আয়তন হবে, এসটিপিতে তার আয়তন কত। ওকে, তো এসটিপিতে আয়তন নির্ণয়ের জন্য ওই বিক্রিয়াটাই
আমরা আরও একবার তুলে নেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। O2 আর এই যে H2O2 কীভাবে আণবিক ভর নির্ণয় করেছিলাম সেটা তোমরা জানো, আর আলাদা করে কিছু করাচ্ছি না। তো এই যে অক্সিজেন কতটা আয়তন হয়েছে, তো এই O2 এর সামনে 1 রয়েছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা আমরা লিখতে পারি 1 মোল। তাহলে STPতে আয়তন হয়ে যাবে 22.4 লিটার। ওকে, ওটাই আমরা এখানে লিখব। দেখো যে 68 গ্রাম H2O2 থেকে উৎপন্ন O2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 6.8 গ্রাম H2O2 থেকে উৎপন্ন O2 এর আয়তন কত? 22.4 বাই 68 ইন্টু 6.8। পয়েন্ট উঠে গেলে নিচে 10, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে 10, 68 কেটে গেল। তাহলে আমরা উপরে পাচ্ছি 224, নিচে দেখো দুটো শূন্য রয়েছে, তাই আমরা ডান দিক থেকে সরে গিয়ে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দুটো অ্যান্সার নির্ণয় করে ফেললাম। ওকে, তো পরবর্তী প্রশ্নতে বলছে বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। তো বিজ্ঞানের বিভিন্ন শাখা কী কী হয়ে থাকে? যে রসায়নবিদ্যা হয়ে থাকে, পদার্থবিদ্যা হয়ে থাকে, জীববিদ্যা হয়ে থাকে। তো তিনটির জন্য অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কী সেটা দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকটার জন্য দুটো বা তিনটে করে পয়েন্ট দেখতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করে গিয়েছিলাম, ঠিক একই রকমের প্রশ্ন এখানেও দেওয়া রয়েছে, আমরা একটু দেখে নেব। একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.093% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস থাকে তাহলে যৌগটির মোলার ভর নির্ণয় করো। আমরা তাহলে 100 গ্রামের জন্য দেখে নেব। 100 গ্রাম জৈব যৌগের মধ্যে পি আছে মানে ফসফরাস আছে কত? 0.093% চিহ্ন রয়েছে, তাই আমরা নিচে 100 দিলাম। আর 100 গ্রামের জন্য নির্ণয় করছি, তাই আমরা 100 গুণ করলাম, 100 কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি 0.093 এত গ্রাম। এখন আমরা প্রশ্নের মধ্যে পড়েছি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস আছে। তাহলে একটি ফসফরাস থাকলে আমরা লিখতে পারি জৈব যৌগের গ্রাম মোলার ভরের মধ্যে ফসফরাস আছে কত? 31 গ্রাম। কেন? কারণ এই যে পি বলেছে 31, একটির মধ্যে একটি থাকলে তাহলে 31টার মধ্যে 31টাই থাকবে। ওকে, এখন আমরা এটা নেক্সট পেজে আমরা যে 100 গ্রামের জন্য নির্ণয় করেছিলাম, যেটা এই যে 100 গ্রাম জৈব যৌগের মধ্যে পি আছে 0.093 গ্রাম, ঠিক এই ল্যাঙ্গুয়েজটাকেই, এই ভাষাটাকেই আমরা একটু উল্টে লিখে নেব। ওকে, যে 0.093 গ্রাম ফসফরাস উপস্থিত আছে 100 গ্রাম জৈব যৌগে। তাহলে 31 গ্রাম পি উপস্থিত আছে কতটার মধ্যে? 100/0.093 ইন্টু 31, পয়েন্ট তুলে দিলে উপরে
1000 হয়ে যাবে, আর 31 দিয়ে কেটে দিলে যে 3 দিয়ে চলে যাবে, 3 একে 3, 3 3 9, 3 যাচ্ছে। তাহলে উপরে আমরা পাচ্ছি 1-এর পিঠে 5টা শূন্য বাই 3। একে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 3 3 ঠিক 5টা 3.33 এত গ্রাম পার মোল, বা একে আমরা কীভাবে লিখতে পারি 0.333। দশমিকটা দেখো 3টে সংখ্যা এগিয়ে গিয়েছে, এখানে ছিল এখানে চলে এসেছে, 3টে সংখ্যা এগিয়ে আসছে, তাই আমরা ইন্টু 10⁻³ দিয়ে দিলাম গ্রাম পার মোল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট এখন পরবর্তী কোশ্চেনে চলে এসেছি, ঠিক আগেরই মতো এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, একটা দেখে নেব, ঠিক একই রকমের সমস্যা। ওকে, একটি জৈব যৌগের ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস, এটি হচ্ছে ফসফরাস হয়ে যাবে, পরমাণু থাকে, তাহলে ফসফরাস যৌগের মোলার ভর নির্ণয় করো। ঠিক আমরা লিখতে পারি যে 100 গ্রাম বা জৈব যৌগের, বা আমরা প্রথমে করি 100 গ্রাম জৈব যৌগের মধ্যে ফসফরাস মানে পি আছে 0.031, তাহলে আমরা এখানে লিখব 0.031 বাই পার্সেন্ট থাকার জন্য আমরা নিচে 100 দিলাম, ইন্টু 100 গ্রামের জন্য নির্ণয় করছি, তাই 100 কেটে গেল, থাকলো 0.031 এত গ্রাম। তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে বলেছে যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে জৈব যৌগের গ্রাম মোলার ভর বা ভরের মধ্যে ফসফরাস পি আছে 31 গ্রাম। ওকে, কারণ এখানে পি বলেছে 31 গ্রাম। ওকে, নেক্সট আমরা প্রথমে যে ক্যালকুলেশনটা করেছিলাম ঠিক ওই জিনিসটাকেই আমরা একটু ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন, এই যে ক্যালকুলেশন করেছিলাম এটাকে একটু উল্টে লিখে নেব যে 0.031 গ্রাম ফসফরাস আছে 100 গ্রাম জৈব যৌগে। ঠিক ওই ব্যাপারটাই আমরা অপোজিট পেজে লিখে নিই। ওকে, তাহলে এখানে আমরা করতে পারি 0.031 গ্রাম ফসফরাস উপস্থিত আছে 100 গ্রাম যৌগের মধ্যে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে 31 গ্রাম ফসফরাস আছে কতটার মধ্যে, 100 গ্রাম, 0.031 ইন্টু 31, পয়েন্ট তুলে দিলে উপরে 1000 চলে যাচ্ছে, 31 কেটে গেল, তাহলে উপরে আমরা পাচ্ছি কি 1-এর পিঠে 5টা শূন্য এত গ্রাম, বা আমরা গ্রাম থেকে যদি কেজিতে নিয়ে যাই তাহলে একে আমরা 1000 দিয়ে ভাগ করব। উপরে 5টা সংখ্যা ছিল, 1000 দিয়ে ভাগ করব। কেন 1000 দিয়ে ভাগ দিচ্ছি, যে 1000 গ্রামে 1 কেজি হয়। নিচের 3টে শূন্য উপরের 3টে শূন্য কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 100 এত কেজি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে আরেকটি প্রশ্ন দেওয়া রয়েছে, যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো। তো ওটার জন্য আমরা একটু দেখে নিই, যে আমরা জানি আমরা
জানি যে 6.022 ইন্টু 10⁻23 টি অণুর আয়তন 22.4 লিটার। এটা তো আমরা থিওরিতে জেনে এসেছি। তাহলে একটি অণুর আয়তন কত? যে 22.4 বাই 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1, কারণ একের জন্য নির্ণয় করছি। ওকে, এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে আমরা 10 পাচ্ছি, এদিকের পয়েন্ট উঠে গেলে, আচ্ছা 1 মিনিট, এটা একটু জটিল হয়ে গেল, ক্লিয়ার করে দিই। ওকে, 1 গ্রামের জন্য নির্ণয় করছি তাই 1, তো পয়েন্ট উঠে গেলে আমরা নিচে 10 পেয়ে যাব। এই ইন্টু 1টা কিন্তু উপরে রয়েছে। ওকে, ইন্টু 1, তাহলে নিচে আমরা 10 পেয়ে যাচ্ছি। এদিকের পয়েন্ট তুললে পয়েন্টের পরে 3টে সংখ্যা থাকায় আমরা পাশে একের পিঠে 3টে শূন্য দিয়ে দিলাম, তো একটা শূন্য কেটে গেল। ওকে, এদিকের কিন্তু পয়েন্ট উঠে গিয়েছে। এখন আমরা একটু কাটাকাটি করব। 2 দিয়ে দিলে 2 একে 2, 2 একে 2, 2 2 4, একে যদি আমরা 2 দিয়ে দিই 2 3 6, 2 0 0 চলে এলো, 2 একে 2, 2 একে 2। ওকে, আর কাটাকাটি যাচ্ছে না। তো এখন দেখো একের পিঠে 23টা শূন্য আছে আর এখানে 2টো শূন্য আছে, তাহলে 23টা থেকে 2 বাদ দিয়ে দেবো, তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাব কি, বা 2 কাটাকাটি না করে আমরা যদি এটাকে সহজ সরল একটু ক্যালকুলেশন করি, এদিকে 112 রয়েছে, এদিকে 100 রয়েছে। ওকে, তাহলে আমরা করে দেব যে 112 ইন্টু 100, আর নিচে রয়েছে 3011 ইন্টু 10⁻23। এখন এই 112 ইন্টু 100 এটার সঙ্গে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, এটা সিম্পল ক্যালকুলেশন তোমরা পেরে যাবে। তো ওটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3719। ওকে, ইন্টু 10⁻23, যেমন আচ্ছা 3719 ইন্টু 10⁻23, যেমন 10⁻23 ছিল তেমন লিখে দিলাম। যেহেতু এটা ভাগ আকারে ছিল, এখানে উপরে চলে গেছে, তাই আমরা মাইনাস চিহ্নটি দিয়ে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম কি 3719 ইন্টু 10⁻23। ওকে, নিচে ছিল উপরে গিয়েছে তাই মাইনাস হয়েছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে আমরা যাচ্ছি। তো এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011 ইন্টু 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রাম আণবিক গুরুত্ব নির্ণয় করো। তো এটা আমরা আগে প্রথমত দেখে নিই। তো প্রশ্নের মধ্যে বলেছে 3.011 ইন্টু 10⁻22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম। তাহলে এসটিপিতে নির্ণয় করছি, তাই এসটিপির জন্য আমরা পেয়ে যাব 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর কত হবে, যে 3.2 বাই 3.011 ইন্টু 10⁻23। ওকে, ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এদিকে 10⁻23, এদিকে 10⁻23 কেটে গেল। তো এই 3.011কে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে চলে যাচ্ছে। তাহলে 3.2 ইন্টু 2 গুণ করলে আমরা পাচ্ছি 6.4 গ্রাম। এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট পরে কি বলছে, এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত। তো এর জন্য আমরা একটু দেখে নিই
যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর 3.2। ওকে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করছি, 1 মিনিট। 3.2 নয়, এটা হচ্ছে 2.4 লিটার, কারণ 22.4 লিটার হয়, এটা আমাদের জানা। এখন নির্ণয় করতে হবে যে 3.011 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর ভর কত। তাহলে 22.4 বাই 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 3.011 ইন্টু 10⁻23। তো 10⁻23 কেটে গেল, এই 3.011 রয়েছে 2-এ চলে যাবে। আর এই 22.4কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 একে 2, 2 একে 2, দশমিক ছিল দশমিক চলে আসবে, 2 2 4, আমরা পাচ্ছি কি 11.2 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তাহলে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম পুরোটাই কমপ্লিট করলাম, পুরোটাই ক্লিয়ার করে ফেললাম। আমরা আর একটা ক্লাস নেব তোমাদের এই সেকেন্ড ইউনিটের, আর যে দুটো চ্যাপ্টার রয়েছে তার বাড়তি যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা দেখে নেব। ওকে, এই করে আমরা মোটামুটি সেকেন্ড ইউনিট রায়মার্টিনের প্রশ্নবিচিত্রাটা আলোচনা শেষ করব। তারপরে আমরা নতুন একটা প্রশ্নবিচিত্রা নিয়ে শুরু করতে যাচ্ছি। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে এখানেই আজকের ক্লাসটি রাখছি।